আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফএনএফ কুকিং এ আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব দরকারি একটি রেসিপি, আর সেটা হচ্ছে সস। আর আজকের এই ভিডিওতে 4 ধরনের আমি সস তৈরি করে দেখাবো, কারণ এই সসগুলো কিন্তু দেখা যায় যে বাজার থেকে অনেক চড়া দামে কিনতে হয়। আর জানা থাকলে কিন্তু যে কোনো সময় আপনি ঘরেই এই সসটা তৈরি করে বিভিন্ন ধরনের চাইনিজ রান্না থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্নায় এই সসগুলো ব্যবহার করতে পারেন। তো তৈরি করে দেখাবো হচ্ছে সয়া সস, চিলি সস, হোয়াইট সস এবং টমেটো সস। তো প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সুইট চিলি সস। সসটা তৈরি করে নেওয়ার জন্য একটা পাত্রে প্রথমে দিয়ে দিলাম এখানে 1.5 কাপের মতো পানি। তারপর দিয়ে দিলাম এখানে 8টা থেকে 10টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে একটু আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। যেহেতু সসটা আমি শুকনো মরিচ দিয়ে তৈরি করছি, সেক্ষেত্রে এই স্টেপটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে কয়েক মিনিট পানির সঙ্গে দিয়ে এটা জাল করে নিতে হবে। তবে শুকনো মরিচের পরিবর্তে আপনি কিন্তু চাইলে কাঁচা যে লাল মরিচগুলো আছে সেটাও কিন্তু দিয়ে এই সসটা তৈরি করতে পারেন। তবে সেক্ষেত্রে আর পানির সঙ্গে দিয়ে এটা জাল করে নিতে হবে না, সরাসরি জাস্ট পানিতে দিয়ে সেটা একটু হালকাভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে সসটা তৈরি করা যাবে। এরপর পানি সহ শুকনো মরিচটা চুলা থেকে নামিয়ে হালকাভাবে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে কিন্তু একেবারে শুকনো মরিচটাকে পেস্ট করে ফেলা যাবে না, মানে এটা আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ রসুন কুচি। আর চেষ্টা করবেন রসুন কুচিটাকে একটু মিহি কুচি করে কেটে নিতে, তাহলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর পানি আমি 1/2 কাপের মতো পরে অ্যাড করেছি। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের থেকে কম, প্রায় 3/4 কাপের মতো, বা চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন। তো টোটাল এখানে প্রায় 2 কাপের মতো পানি আছে। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্স। আর আগে থেকে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানির সঙ্গে একটু গুলিয়ে নিয়েছিলাম, তো সেটাও অল্প অল্প করে দিয়ে দিব। আর এর ঘনত্বটা কতটুকু ঘন বা পাতলা করে আপনি তৈরি করে নিতে চান সেই হিসেবে বুঝে এখানে কর্নফ্লাওয়ারের মিক্সটা অ্যাড করতে হবে। তো এক হাত দিয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিতে হবে এবং অপর হাত দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে আবার এটা দলা বেঁধে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে আমি আবারও জাল করে নিয়েছি। যখন ঘনত্বটা আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে, মানে সসটার ঘনত্ব পাতলা কতটুকু করতে চান বা কতটুকু ঘন করতে চান, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে হোয়াইট ভিনেগার, যেটাকে সাদা সিরকা বলা হয়। এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ। তো সাদা সিরকাটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে এটা আমি একটু জাল করে নিয়েছি। আর এর ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু টেনে আসবে। তো সেই হিসেবে একটু পাতলা থাকতেই এটা চুলা থেকে নামানো ভালো। সসটা তৈরি হয়ে যাওয়ার পর এটা চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও আমি আবার একটু তুলে দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে। এভাবে খুব কম সময় ঝামেলা ছাড়াই একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কম খরচে আপনি চাইলে ঘরেই এই সুইট চিলি সসটা তৈরি করতে পারেন। আর সুইট চিলি সসটা তৈরি করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা নর্মাল ফ্রিজে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। এখন তৈরি করে দেখাবো হোয়াইট সস। একটা প্যানে দিয়ে দিলাম প্রথমে 1 টেবিল চামচ বাটার। অবশ্যই চেষ্টা করবেন তেলের পরিবর্তে এখানে বাটারটাই দিতে। বাটারটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পর এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে বাটারের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এতে করে দেখবেন যে ময়দার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে ময়দাটা আমি বাটারের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ তরল দুধ।
আর তরল দুধটা যখন দিবেন চেষ্টা করবেন চুলার আঁচটা একদম লোতে রাখতে। তো তরল দুধটা দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সঙ্গে সঙ্গে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন একটা স্মুথ ব্যাটারের মতো এটা তৈরি হয়, কোনো ধরনের লাম্পস না হয়। যখন ময়দাটা তরল দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এখানে হোয়াইট সসটা তৈরি করে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু এখানে বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে দেখবেন যে এটা দ্রুত লেগে যেতে পারে, যেহেতু সসটা একটু থিক টাইপের হবে। সসটা যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ চিনি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ। রসুনের পাউডার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ। তারপর সবকিছু আবারও একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রসুনের গুঁড়োটা যদি না থাকে তাহলে আসলে বাদ দিবেন, তবে রসুনের পাউডারটা দিলে এর টেস্ট খুব ভালো আসে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে সসটা আমি তৈরি করে নিয়েছি। আর সসটা কিন্তু একটু পাতলা থাকতেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা যেহেতু ময়দা দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশ টেনে আসবে। আর এর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। তো সসটা তৈরি করা হয়ে গিয়েছে, এরপর একটা সার্ভিং বোলে এটা আমি তুলে নিচ্ছি। তো সয়া সসটা তৈরি করে নেওয়ার জন্য হচ্ছে প্রথমে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। এখানে কিন্তু দানাদার এই চিনিটাই দিতে হবে, এখানে কিন্তু কোনো ধরনের গুঁড়ো চিনি বা যে পাউডার সুগার আসলে যেটাকে বলা হয় সেটা কিন্তু দিয়ে এখানে সয়া সসটা তৈরি করা যাবে না, মানে দানাদার চিনিটা দিয়ে এখানে সয়া সসটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে নিয়ে এখানে নেড়ে চেড়ে সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। মানে ক্যারামেল আমরা ঠিক যেভাবে তৈরি করি এখানে সয়া সসটা অনেকটা সেইভাবেই তৈরি করে নিতে হয়। তো ক্যারামেল তৈরি করার পর আসলে দেখা যায় যে এরকম থাকতেই আমরা চুলা থেকে নামিয়ে নেই। তবে এখানে যেহেতু আমি সয়া সসটা তৈরি করব এবং সয়া সসটার কালারটা কিন্তু একটু কালচে কালার হয়, তো সেই জন্য এখানে অনবরত নেড়ে চেড়ে আর একটু ডিপ কালচে কালার না আসা পর্যন্ত এখানে ক্যারামেলটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যেন এটা পুড়ে না যায়, মানে সব জায়গায় যেন একই রকমভাবে এটা তাপ পায়, যার কারণে একটু নেড়ে চেড়ে এখানে এটাকে একটু কালচে কালার না আসা পর্যন্ত এটা জাল করে নিতে হবে। তো যখন দেখবেন যে এরকম একটু কালচে কালার চলে এসেছে, তো সেই পর্যায়ে হচ্ছে এখানে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব, কারণ এটা যদি চুলার আঁচটা না কমানো যায় দেখা যাবে যে আরও বেশি পরিমাণে পুড়ে যাবে। তবে এই সয়া সসটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই এখানে ক্যারামেলটা তৈরি করার কারণে যেন এটা পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে, কারণ পুড়ে গেলে দেখবেন যে এর ভেতর থেকে না অনেক ধোঁয়া উঠবে, সেটা আপনি দেখলে বুঝতেই পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 3/4 কাপ পানি। পানি এখানে আসলে আমি বেশি 3/4 কাপ নয়, 1 কাপের মতো এখানে পানি আমি দিয়েছি। তো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গেছে। তো এতে করে আসলে ঘাবড়ানোর কোনো কিছু নেই। চুলার আঁচটা এই পর্যায়ে হচ্ছে একটু বাড়িয়ে দিবেন। তো বাড়ানোর পর দেখবেন যে কিছুক্ষণ এটা 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পর এখানে জমাট বাঁধা চিনিটা একেবারে গলে গিয়েছে পানির সঙ্গে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আপনি যদি চান এখানে হাফ চা চামচ আমি লবণ দিয়েছি। তবে আপনি যদি চান এখানে হাফ চা চামচ লবণের সঙ্গে হাফ চা চামচ এখানে টেস্টিং সল্টও দিতে পারেন। তবে আমি আর টেস্টিং সল্টটা এখানে দিচ্ছি না, পুরোটা আমি স্কিপ করেছি। দোকান থেকে সয়া সসটা কেনার পর একটু লক্ষ্য করে দেখবেন যে সেটা কিন্তু একদম পানির মতো পাতলা হয় না, মানে একটু ঘন হয়। তো এর ঘনত্বটা একটু বাড়ানোর জন্য এখানে 1 চা চামচ কর্নস্টার্চ এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পানির সঙ্গে একটু মিশিয়ে রেখেছিলাম। তো সেটা আমি অল্প অল্প করে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এটাকে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখানে
সসেসটা তৈরি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং বলে আমি সার্ভ করছি। আর দেখুন এটা কতটা পারফেক্ট এবং কালারটা কতটা সুন্দর এসেছে। তবে আপনি যদি এখানে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চুলা থেকে নামানোর আগে ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার, যেটাকে সাদা সিরকা বলা হয়, সেটা দিয়ে নেড়েচেড়ে তারপরে এটা আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। হোয়াইট ভিনেগারটা দিলে আসলে এটা বেশ লম্বা সময়ের জন্য নরমাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এটা মানে জাস্ট একটু থিক হয়েছে, খুব বেশি যে পাতলা বা একেবারে ঘন কিন্তু হয়নি। টমেটো সস বা পিউরি তৈরি করে নেওয়ার জন্য এখানে ১ কেজির মতো আমি টমেটো নিয়েছি। এরপর টমেটোগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। আর কাটার সময় টমেটোর যে মুখের অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। এরপর কেটে নেওয়া টমেটোগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3/4 কাপের মতো পানি। পানি কিন্তু খুব বেশি দিতে হবে না টমেটোটা সেদ্ধ করতে। এখানে ১ কেজি টমেটোর জন্য 3/4 কাপ পানি কিন্তু যথেষ্ট। এখন প্যানটা চুলায় বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথমে ৪ থেকে ৫ মিনিটের মতো আমি রান্না করে নিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে বেশ খানিকটা কমিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে আমি সসটা তৈরি করে নিব। তো টমেটোগুলো এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন প্যানটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজকে এই টমেটো পিউরিটা তৈরি করতে আমি কোনো ধরনের ব্লেন্ডার ইউজ করব না। অনেক সময় অনেকের বাড়িতে ব্লেন্ডার থাকে না, তো ব্লেন্ডারে ঝামেলা ছাড়াও কিন্তু খুব সহজভাবেই সসটা তৈরি করা যায়। ব্লেন্ডারে ব্লেন্ড করা ছাড়া সস তৈরি করতে গেলে সেক্ষেত্রে আপনাদেরকে লাগবে হচ্ছে এই ধরনের একটা স্টেইনার। গরম থাকা অবস্থায় কিন্তু টমেটোর এই পিউরিটা স্টেইনারের ভেতরে নিয়ে এইভাবে একটু আলতোভাবে চেপে চেপে এখানে সসটা বের করে নিতে হবে। ভিডিওতে আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই কাজটা করতে হবে কিন্তু অবশ্যই টমেটোর এই মিশ্রণটা গরম থাকতে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে পিউরিটা বের করে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক, আর যদি কেউ আপনারা স্টেইনারের সাহায্য ছাড়া এখানে টমেটোর এই পিউরিটা ব্লেন্ড করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ করে নেওয়া টমেটোগুলো একেবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিতে হবে। এখন অল্প অল্প করে সেদ্ধ করে নেওয়া টমেটোর মিশ্রণ ছাঁকনিতে নিয়ে ঠিক এরকমভাবে চেপে চেপে এখানে পিউরিটা আমি বের করে নিব। তো সম্পূর্ণ টমেটোর পিউরিটা এখানে বের করে নিয়েছি। আর এটা কতটুকু পাতলা বা ঘন সেটাও আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে যদি মনে হয় যে পিউরিটা একটু বেশি ঘন হয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে একটু পাতলা করেও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর সম্পূর্ণ পিউরিটা একটা প্যানে নিয়ে নিলাম। তারপর এখানে কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখন এই টমেটো পিউরির ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, বা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। মিষ্টির জন্য এখন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। ১ কেজি টমেটোর জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি, বা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো প্যাপ্রিকা পাউডার। এই প্যাপ্রিকা পাউডারটা দিচ্ছি জাস্ট সুন্দর একটা কালারের জন্য, এতে করে কিন্তু কোনো ধরনের ঝাল হবে না, বা হাতের কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে এটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। প্যানটা চুলায় বসিয়ে দেওয়ার পর সবকিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় ১০ মিনিটের মতো এটা জাল করে নিব। আর সসটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, কারণ নাড়া বন্ধ করে দিলে সেক্ষেত্রে এটা আবার পুড়ে যেতে পারে, যেহেতু সসটা জাল করে নেওয়ার এই পর্যায়ে এটা ঘন হতে শুরু করবে। এখন সসটা যেহেতু আমরা বেশ লম্বা সময়ের জন্য সংরক্ষণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার, 1/4 কাপ ভিনেগার। হোয়াইট ভিনেগার, সাদা সিরকা যেটাকে বলা হয়, আমি সেটাই দিয়েছি। ১ কেজি টমেটোর জন্য এখানে 1/4 কাপ ভিনেগার দিতে হবে। ভিনেগারটা দিচ্ছি এই জন্য যে এটা তৈরি করার পর আমরা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করব, সেই জন্য। আর ভিনেগার না দিলে কিন্তু এটা লম্বা সময়ের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু টমেটো সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি
এবং আরও কিছু সময় নিয়ে একটু জাল করে নিয়েছি। তো টমেটো পিউরিটা মোটামুটি এখানে শেষের দিকে, আর এটা কিন্তু এখনও বেশ খানিকটা পাতলা আছে। অনেক সময় ঘরে টমেটো সস বা পিউরি তৈরি করতে গেলে দেখা যায় যে একটা খসখসে ভাব চলে আসে, অর্থাৎ দোকানের কেনা টমেটো সসের মতো অতটা স্মুথ হয় না। তো সেই খসখসে ভাব দূর করে নেওয়ার জন্য এবং এটা স্মুথ করে নেওয়ার জন্য এখানে একটা উপকরণ দিতে হবে, আর সেই উপকরণটা কোন পর্যায়ে দিতে হবে সেটাও বলে দিচ্ছি। পিউরিটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে এটা ছিটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। পানির সঙ্গে এখন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দেওয়ার কারণে টমেটো সসটা অনেক বেশি স্মুথ সিল্কি হবে, এর ভেতরে কোনো ধরনের খসখসে ভাব থাকবে না। তো টমেটো পিউরিটা একটু ঘন করে নেওয়ার জন্য আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি সম্পূর্ণ দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো আছে, কারণ এখানে সম্পূর্ণ কর্নফ্লাওয়ার মিশ্রণটা অনেক সময় নাও লাগতে পারে। অর্থাৎ টমেটো পিউরিটা আপনারা কতটুকু পাতলা বা ঘন করে তৈরি করে নিতে চান সেই হিসেবে বুঝে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা অ্যাড করতে হবে, এবং আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে এটা পাতলা বা ঘন করে তৈরি করতে পারবেন। কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় নিয়ে জাল করে এখানে সসটাকে আরও একটু ঘন করে নিয়েছি। এখন সসটার টেক্সচারটা ঠিক আছে কিনা সেটা আমি একটু চেক করব, অর্থাৎ দোকানের টমেটো সসের মতো আছে কিনা। তো সেই জন্য একটা চামচে করে সামান্য পরিমাণে টমেটো পিউরি একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে টমেটো পিউরিটা নিয়ে নেওয়ার পর বাটিটা একটু বাঁকা করে ধরলাম। দেখুন এটা কিন্তু ইভেনলি পড়ছে, অর্থাৎ সসটা কিন্তু এখানে ছেড়ে ছেড়ে পড়ছে না। তো এই পর্যায়ে এসে বুঝতে হবে যে সসটা পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। তো সসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। আর একটা কথা আমি এখানে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সসটা কিন্তু একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। সসের ঘনত্বটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে টমেটো সসটা আমি মোগলাই পরোটার সঙ্গে সার্ভ করেছি। এই সসটা শুধুমাত্র দেখতে কালারফুল হয়েছে তেমনটা কিন্তু নয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে পরিবারের সকলের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।